একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্র পড়ব, বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ। তোমরা অলরেডি একটি ক্লাস টেস্ট পরীক্ষা দিয়েছো, আশা করছি যে সবাই ভালো মতো পরীক্ষা দিয়েছো। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে লিখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আচ্ছা, আজকে আমরা যে গল্পটি পড়ব, যেটি আসলে পড়তে চাই, আমরা অলরেডি একটি ছোট গল্প পড়ছিলাম, অপরিচিতা। সেখানে আমরা বলছিলাম যে তোমাদের অপরিচিতার উপরে ক্লাস টেস্ট পরীক্ষা হয়েছে। আজকে আমরা নতুন একটি গল্প পড়ব, সেটি হচ্ছে বিলাসী। বিলাসী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বাংলা সাহিত্যে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হুগলি জেলা, পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, এবং পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় এবং মায়ের নাম হচ্ছে ভুবন মোহিনী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, সেই জন্য আমরা দেখব যে পড়াশোনার জন্য মাতুলালয়ে নানাবাড়ির দিকে চলে যান। ওইখানে তিনি পড়াশোনা করেন, মাঝখানে আবার তার পিতার বাড়িতে আসেন, কিন্তু সঙ্গত কারণেই যেহেতু দেবানন্দপুরের গ্রামে পড়াশোনাটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল, ফলে আবারও নানা বাড়িতে শিফট করতে হয় তাকে, কিন্তু পড়াশোনা শেষ পর্যন্ত শেষ করতে পারেননি। দেখব যে 1887 সালে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। কিছুদিন পিতার সঙ্গে আবার হুগলি জেলায় এসে পড়াশোনা করেন, কিন্তু আবারও তো বলেছি যে নানা বাড়িতে চলে যেতে হয়েছিল। 1894 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রবেশিকা মানে আমরা দেখব যে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে ওই কলেজেই এফএ শ্রেণীতে ভর্তি হন। এফএ মানে হচ্ছে ফার্স্ট আর্টস, মানে কলেজে ভর্তি হয়েছে, মানে এখন এইচএসসি লেভেল যেটা। কিন্তু অর্থাভাবে কলেজের পড়াশোনা শেষ করতে পারেনি। কর্মজীবনের শুরুতে আমরা দেখব যে জমিদারি সেরেস্তার চাকরি করেন, জমিদারের আন্ডারে সেরেস্তাদারি চাকরি। 1903 সালে তার পিতা মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর তিনি চলে যান হচ্ছে বার্মাতে। বার্মার বর্তমান নাম হচ্ছে মিয়ানমারে চলে যান। তারপরে হচ্ছে 1916 সাল পর্যন্ত তিনি মিয়ানমারে চাকরি করেন, মানে বার্মাতেই ছিলেন, রেঙ্গুনে। তখন বলা হতো যে রেঙ্গুনে চাকরি করতে যাচ্ছে, সেখানে চাকরি করেন 1916 পর্যন্ত, এবং 16 পরে তিনি কলকাতায় ট্রান্সফার হন, কলকাতায় চলে আসেন স্বাস্থ্যগত কারণে, অসুস্থ হয়ে পড়ছিলেন, ফলে কলকাতায় আবার চলে আসেন এবং সাহিত্যটাকে পুরোপুরি সাহিত্যিক হিসেবে তখন তার নাম চারদিকে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। আমরা দেখব যে প্রথম যে গল্পটি তিনি আসলে লিখেন সেটি হচ্ছে মন্দির গল্প। গল্পটি লিখেন যখন, মন্দির গল্পটিতে তার নাম ছিল না, কিন্তু মন্দির গল্পটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রথম সাহিত্য সাধনা শুরু করেন যমুনা পত্রিকায়। যমুনা নামে একটি মাসিক পত্রিকা ছিল, সেই মাসিক পত্রিকায় তিনি সাহিত্যিক জীবন শুরু করেন, লেখালেখি করেন। তখন শুরুর দিকে তিনি অনিলা দেবী ছদ্মনামে লিখতেন, বিভিন্ন সাহিত্য সমালোচনা, প্রবন্ধ গ্রন্থ এগুলো লিখে ওই পত্রিকায় প্রকাশিত হতো। আচ্ছা, পরবর্তীতে যেটা হয়েছে, সেই মন্দির গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার পান 1903 সালে। বড় দিদি গল্পটিও আমরা দেখব যে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আচ্ছা, আর আমাদের যে বিলাসী গল্পটি পড়াবো, সেই বিলাসী গল্পটি 1918 সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সাহিত্যের মোটামুটি বেশ কয়েকটি শাখায় তার অবদান রয়েছে, যেমন দেখব যে উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, তারপরে আছে নাটকও লিখেছেন। সচরাচর নাটক আমরা পড়াই না তার, কিন্তু নাটক যেগুলো লিখেছেন সেগুলোর মধ্যে যেগুলো আছে যে বিজয়া, ষোড়শী আর রমা। তারপরে আছে চিঠিপত্র, শরৎচন্দ্রের রচনা পত্রাবলী,
চিঠিপত্র নামে যেটি আছে সেটি হচ্ছে শরৎচন্দ্রের পত্রাবলী। আর আছে অন্যান্য আরও কিছু আছে, যেমন শরৎ সাহিত্য সংগ্রহ, শরৎচন্দ্রের অপ্রকাশিত রচনা আছে কিছু, যেগুলো আসলে শরৎচন্দ্রের জীবিত অবস্থায় প্রকাশিত হয়নি, অপ্রকাশিত থেকে গিয়েছিল। তারপর প্রবন্ধের মধ্যে তিনি দেখবে যে নারীর মূল্য, সত্যাশ্রয়ী, তরুণীর বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য, শরৎচন্দ্র ও ছাত্র সমাজ ইত্যাদি এরকম কিছু প্রবন্ধ গ্রন্থ তিনি লিখেছেন। পুরস্কার পেয়েছেন কয়েকটা, একটি তো হচ্ছে কুন্তলীন পুরস্কার, এছাড়া আছে 1923 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়, সেই সময়ে বর্তমানে যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা বলি, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে 1923 সালে জগত্তারিণী পুরস্কার পান। আর 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1938 সালে তিনি মৃত্যুবরণ করেন কলকাতায়। এই হলো মোটামুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব সংক্ষেপে জীবনী, মানে লেখক পরিচিতি বলতে আমরা যা বুঝি। আমি পড়াচ্ছি বলে না, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে লিখবে। কোনো কিছু বুঝতে পারছো না, বা আমরা ডিটেলে পড়ানোর চেষ্টা করি সবসময়, যেন তোমাদের অবজেক্টিভে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আমরা যদি পড়ানোটা শুরু করি, গল্পটির শুরুর দিকে আমরা দেখব যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা একটা সামান্য ধারণা পাই, যে শিক্ষা আসলে পাড়াগাঁয়ে তখন কেমন ছিল। তখন এত অ্যাভেলেবেল স্কুল ছিল না, দেখা যাবে যে কয়েকটা গ্রাম মিলে একটা স্কুল, এবং সেই গ্রামের পাঠশালায় যারা পড়াতেন, সেখানে যারা পড়তে যেত তাদের যে দুর্ভোগ, কত পথ পাড়ি দিয়ে তাদেরকে পড়তে যেতে হতো, এবং সেখানকার বই পড়াশোনার যে ব্যবস্থা ছিল, ফলে যেটা বলছে যে গ্রামে শিক্ষার হারটা বাড়ার কোনো সুযোগ নেই। এবং গ্রামে যারা অবস্থা সম্পন্ন কৃষক আছে তারা ও কী করছে, যে ছেলেমেয়ের পড়াশোনার জন্য হয়তো গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাচ্ছে। একদল পাড়ি জমাচ্ছে হচ্ছে ভাগ্য উন্নয়নের জন্য, খাবারের ব্যবস্থা নেই, থাকার জায়গা নেই, প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হচ্ছে, অন্যের জমিতে চাষ বর্গা চাষি করে পাচ্ছে না কুলোতে, শেষ পর্যন্ত ভাগ্যের উন্নয়নের জন্য চলে যেতে হয়। কেন? জীবিকা অর্জনের জন্য, খাদ্যের সংস্থান করার জন্য। আরেক দল চলে যায় গ্রাম থেকে, যারা অবস্থা সম্পন্ন কৃষক, যাদের আসলে গ্রাম থেকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তারপরেও তারা যায়। কেন যায়? কারণ হচ্ছে তারা তাদের ছেলেপুলের পড়াশোনাটা করাতে চায় ভালো জায়গায়, অন্তত নগরীর কাছাকাছি থাকলে কি হবে, পড়াশোনাটা হবে। এবং তারা যেটা হয় যে ছেলেপুলের পড়াশোনার পরেও আবার আর গ্রামে ফিরে আসতে পারে না, কারণ শহরের নাগরিক যে সুবিধা সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো থেকে আসলে তারা ততদিনে কি বাধা পড়ে যায়, সেখান থেকে আর ফিরে আসতে পারে না। ফলে পাড়াগাঁয়ের যে দুর্দশা, সেই দুর্দশা কি সবসময় তেমনই থেকে যায়। পাড়াগাঁয়ের কি ভাগ্য উন্নয়ন আর হয় না। যে সময় একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন যে গল্প পড়বো আমরা, প্রবন্ধ পড়বো, উপন্যাস পড়বে তোমরা, নাটক পড়বে, যখনই যে টপিকটা পড়বে টপিকটার প্রকাশ সালটা খেয়াল রাখবে, সেই লেখক বা সাহিত্যিকের জীবনকালটা খেয়াল রাখবে। তাহলে যেটা হবে যে ওই সময়ের প্রেক্ষাপট বর্তমান সময়টা যদি ধরো, তাহলে মিলাতে পারবে না। এখনও হয়তো বাংলাদেশে অনেক রিমোট এরিয়াতে স্কুল কলেজের ঘাটতি থাকতে পারে, কিন্তু এখনও জেনারেলি দেখবে যে প্রচুর স্কুল কলেজ আছে, আশেপাশে প্রচুর স্কুল আছে। তখন কিন্তু ব্যাপারটা এমন ছিল না। এখন যেমন গ্রামের প্রত্যন্ত গ্রামেও কি নাগরিক সুবিধা, শহর কেন্দ্রিক যে সুবিধা কিছুটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা আছে, কিন্তু তখনকার সময় এই বিষয়টা কিন্তু ছিল না। তখন দেখবো যে কলকাতায় নগর রাজধানী, সেখানে সেই ফেসিলিটিসগুলো আছে। লোকে একটু ভালো জীবনযাপন বা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারাই কি নগরের দিকে যাচ্ছে নাগরিক সুবিধাটুকু পাওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা পড়ানো শুরু করব। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। গল্পের কথক দেখব, কথকের নাম হচ্ছে ন্যাড়া, কিন্তু গল্পের যে নায়ক, যাকে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হচ্ছে, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা, পাকা 2 ক্রোশ মানে 1 ক্রোশ প্রায় 2.5 মাইলের উপর, সেখানে 2 ক্রোশ কত? 4-5 মাইলের উপর। ওকে, আমি একা নই, 10-12 জন, গায়ে প্রায় 10-12 জন ছেলে মিলে কি করে, যে স্কুলে যায় প্রায় 2 ক্রোশ পথ হেঁটে। যাতায়াতের যানবাহনের ব্যবস্থা ততটা ভালো না, সবাই কি পায়ে হেঁটে যেতে হয়। যাহাদেরই বাটি, দেখবে যে বাটি বলতে এখানে হচ্ছে বাড়ি মিন করছে,
এটা কি বাটি না বাড়ি বোঝা যাচ্ছে না, বাড়ি হবে মানে ঘর বাড়ি যেটা সেটা। পল্লী গ্রামে মানে গায়ে যাদের বসবাস, তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমন করিয়া বিদ্যা লাভ করিতে হয়। যাদেরই বাস হচ্ছে গায়ে, একেবারে প্রত্যন্ত গ্রামে, পল্লী গ্রামে, তাদেরই ছেলেপুলেদের কি করতে হয়, শতকরা 80 জন ছেলেকেই কি করতে হয়, এইভাবে বিদ্যা লাভ করতে হয়, এত দূরে যাতায়াত করে। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ মানে পাকা 2 ক্রোশ যেতে, পাকা 2 ক্রোশ আসতে, মানে 2 4 ক্রোশ পথ যাতায়াত করতে হয়, সকাল 8টার মধ্যে বের হয়ে যেতে হয়। পথ ভাঙিয়া 4 ক্রোশ মানে 8 মাইল নয়, 8 মাইলের চেয়েও বেশি রাস্তা শুধুমাত্র যাতায়াত পায়ে হেঁটে। এবং বর্ষাকালে কি করতে হয়, মাথার উপরে জল, মাথার উপরে কি বৃষ্টির পানি পড়ছে এবং পায়ে কি কাদা, পুরো রাস্তা কাদা হয়ে গেছে, 1 হাঁটু কাদা। এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কি হয়, কড়া রোদ এবং চারপাশে ধুলোবালি, পুরো গা কি ধুলোবালিতে জড়ানো থাকে। এবং সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী, সরস্বতী নিশ্চয়ই তোমরা জানো যে বিদ্যার দেবী। আচ্ছা, সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, মানে উপহার দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। লেখক কিন্তু ব্যঙ্গ করছেন বলতে গিয়ে যে এত কষ্ট করে যারা বিদ্যালাভ করছে, এত যাতায়াতের কষ্ট, এত ঘন্টা পথ পাড়ি দিয়ে পুরো দিনটাই পার হয়ে যাওয়ার মতো, সেই সকল বালকদের কি সরস্বতী খুশি হয়ে বিদ্যা দিবেন নাকি কোথাও পালিয়ে যাবেন এদের কষ্ট দেখে। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল যারা এই ধরনের পড়াশোনা করছে, তাদের দল কি করে, বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। মানে গায়ে তো খাবারের সকলের ভালো ব্যবস্থা নাই, অনেকেরই কি জমি নাই, খাবারের কষ্ট আছে, বলছে কি তারা গায়েই থাকুক আর গায়ের বাইরে জীবিকা অর্জনের জন্য চলে যাক, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নেই, মানে কি যাদের অবস্থা ভালো তাদের কথা, যাদের অবস্থা খারাপ তারা তো যাচ্ছে, ধরলাম যে তাদের জীবিকা অর্জনের জন্য যেতে হয়, কিন্তু যাদের অবস্থা ভালো সেসব তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করে। যাদের অবস্থা ভালো তারাও বা কেন গ্রাম ছেড়ে যায়, ওই যে বলেছি ছেলেপুলের পড়াশোনা বা নগরের যে সুযোগ সুবিধাটুকু আছে সেই সুযোগ সুবিধাটুকু নেয়ার জন্যই কিন্তু তারা আসলে সেখানে নগরের দিকে পাড়ি জমায়। ফলে পল্লীগ্রাম অবহেলিতই থেকে যায়। আচ্ছা, স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-3 খানা গ্রাম পার হইতে হয়, মানে স্কুল পার যেতে যেতে 2-3 খানা গ্রাম। কারো আম বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কাঁধি বলতে আমরা বুঝি যে কলার যে ছড়ি আছে সে ছড়ি, মানে প্রায় পাকবে হয়তো কেটে ঘরে সংরক্ষণ করা বাকি, এগুলো খোঁজ নেয়া। আর কোন ঝোপের মধ্যে আনারসের গায়ের রং চেঞ্জ হয়েছে, মানে পাকার সময় হয়েছে, পেকে যাচ্ছে আনারস, সেটা। কার পুকুর পাড়ে খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। খেজুর মেথি বলতে হচ্ছে খেজুরের রসের জন্য, খেজুর যখন হয় ধরে তখনই যে রস, যে জায়গাগুলো খেলে রস পাওয়া যাবে সেগুলো, এইসব খবর লইতেই সময় যায়। কিন্তু আসলে যা বিদ্যা, কামস্কাটকার রাজধানীর নাম কি, কিন্তু আসলে যে বিদ্যা বইয়ের মধ্যে যে বিদ্যা থাকে সে বিদ্যা ভালো করে লাভ করা যায় না, কারণ এত দূরের রাস্তা যাতায়াত, এবং কার গাছের আম পেকেছে, কার কাঁঠাল, কার কোন বাড়ির কলা গাছে কলা পাকার সময় হয়েছে, কোন খেজুরের রস খেতে হবে, কোন গাছ থেকে খেজুর খেতে হবে, তারপর কোথায় আনারস পেকেছে, এগুলো খোঁজ নিতে নিতে কি হয় যে বইয়ের যে পড়াশোনা সেগুলো আর তেমনভাবে হয় না। কামস্কাটকা বলে কামচাটকা, আমরা দেখব সাইবেরিয়ার উত্তর পূর্ব প্রদেশ, সেখানে স্যামন মাছ পাওয়া যায়, ভালো মাছের দেশে বলা হয় সেই দ্বীপটাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, মানে সেই যে ভূগোলের যে বিদ্যা, সেই বিদ্যা এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুসরতি মেলে না, মানে পড়াশোনার ভেতরে ঢুকে যে পড়াশোনাটুকু করা সেটার আর সময় পাওয়া যায় না। কাজে এক্সামিনের সময় অ্যাডেন কি জিজ্ঞাসা করিলে
বলি পার্সিয়ার বন্দর। পার্সিয়া বলতে এখানে আমরা জানি যে পারস্য দেশকে বোঝানো হচ্ছে, মানে ইরানকে। এডেন সাগর আসলে কোথায় সেটা বলতে। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়া দিয়ে আসি তোগলক খা। আমরা জানি যে বাদশাহ হুমায়ুনের বাবার নাম ছিল কি, বাবর, যিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই জায়গায় কি আরেকজনের নাম বলে দিয়ে আসে, তোগলক খা। তোগলক নামে অবশ্য ভারতে তেমন কোনো সম্রাট ছিলেন না, কিন্তু বেশ কয়েকজনের নাম সাথে তোগলক যুক্ত আছে। এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি ওর সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। মানে যেমন ধারণা ছিল পড়াশোনার সময়ে, 40 বছর বয়সে ঠিক তেমনই বিদ্যার কি আর কোনো বাড়ন্ত নাই। তারপর প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি। প্রমোশনের সময় কি কোনোভাবেই কি আর প্রমোশন মেলে না, কারণ পরীক্ষায় পাশ হয় না। ফলে কি হচ্ছে, প্রমোশনের দিন মুখ ভার হয়ে বাড়ি ফিরে আসতে হয় এবং বসে বসে বাড়িতে এসে ভাবি কি যে মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করে অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেয়াই কর্তব্য। মানে এমন স্কুল যে স্কুলে আসলে পাশ মিলছে না, সেই স্কুল ছেড়ে দেয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে, এখন কিন্তু আমরা মূল গল্পের দিকে যাচ্ছি। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। গল্পের নায়কের নাম আমরা পেলাম মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। আচ্ছা, ক্লাস বিষয়টা তখনই যেটা ছিল সেটা হচ্ছে, ফার্স্ট ক্লাস হচ্ছে 10ম শ্রেণী, 2nd ক্লাস ছিল 9ম শ্রেণী, 3rd ক্লাস হচ্ছে 8ম শ্রেণী এবং 4th ক্লাস মানে 7ম শ্রেণী, এরকম করে নিচের দিকে আসছে। আচ্ছা, 3rd ক্লাসে পড়িত মানে 8ম শ্রেণীতে পড়তো। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেউই জানিতাম না। মানে কখন যে মৃত্যুঞ্জয় 8ম শ্রেণীতে উঠেছে সে খবর তারা জানতো না। মানে তারা যখন 8ম শ্রেণীতে পড়ে তারও অনেক আগে থেকেই সে 8ম শ্রেণীতে উঠছে এবং পড়তেছে, পাশ করতে পারে না, ফলে 9ম শ্রেণীতে আর প্রমোশন হয় না। আচ্ছা, সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার এই 3rd ক্লাসটাই চিরদিন দেখে আসিয়াছি। মানে এই 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে আর তার প্রমোশন হয় নাই। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনি নাই। মানে 7ম শ্রেণীতে কখন পড়েছে সেটাও কেউ জানে না। 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাইনি। মানে 9ম শ্রেণীতে কখনোই প্রমোশন হয়নি। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না। আমরা দেখব যে মৃত্যুঞ্জয়ের পরিবারে তেমন কেউই নেই। থাকার মধ্যে আছে এক জ্ঞাতি খুড়ো, যে খুড়ো হচ্ছে জ্ঞাতি খুড়ো বলতে আমরা জানি যে চাচাকে খুড়ো বলে। সেই বংশে যে একজন চাচা থাকে সেই চাচা, কিন্তু চাচা যে দেখভাল করে তেমন না, চাচার বাড়িতে থাকে সে তেমনও না। সে আছে তার 20-25 বিঘার একটি আমবাগান এবং সেই আমবাগান জমা দিয়ে, মানে বছরে একবার লিজ দিয়ে সে হচ্ছে সেখানে সে যে টাকা পায় সেই টাকা দিয়ে সে মূলত তাকে তার জীবিকা নির্বাহ হয় পুরো বছরের। এবং যখন স্কুলের সময় হয় তখন এই মলিন ছেঁড়া বইগুলোকে বগল দাবা করে সে কী করে, স্কুলের উদ্দেশ্যে চলে যায়। ছাত্রছাত্রী সহপাঠীরা কেউই তার প্রায় সমবয়সী নয়। দেখা যাবে যে সহপাঠীদের সাথে সে যে কথা বলে তা না, কিন্তু সহপাঠীরা তার সাথে ইচ্ছা করে এসে কথা বলে। কারণ একটাই, সেটা হচ্ছে তার যে পয়সা আছে সে কী করে, সহপাঠীরা এসে তার সাথে খাতির জমিয়ে দেখা যাবে দোকান থেকে মিষ্টি মন্ডা কিছু কিনে খেতে পায়, সেই লোভে সহপাঠীরা তার সাথে ইচ্ছা করে এসে মেশে। এমনকি কিছু কিছু ছেলের গার্ডিয়ানও কি করছে, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত তাহা বলিতে পারি না। এবং এই ন্যাড়া কি দেখেছে, যে নাকি গল্পকথক যার লেখক পরিচয় করে দিচ্ছেন ন্যাড়া বলে, সেই ন্যাড়া কি দেখেছে যে অনেক ছাত্রের পিতা কি করেছে, যে প্রায় স্কুলের বেতন, তারপর বই চুরি গেছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ করে ছেলেকে দিয়ে কি করেছে, এই মৃত্যুঞ্জয়ের কাছ থেকে পয়সা উসুল করিয়েছে। এবং এই পয়সা উসুল করানোর ফলে যেটা হয়েছে, পয়সা উসুল করিয়েছে ঠিকই, কিন্তু সেই ছাত্রছাত্রীকে কি নিজের ছেলেকে আর মৃত্যুঞ্জয়ের সাথে দেখা করতে পর্যন্ত দিতে চায় না। ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, মানে মৃত্যুঞ্জয়ের সাথে সেই যে ছেলেকে মৃত্যুঞ্জয় সহায়তা করছে পয়সা দিয়ে, সেই ছেলে যদি মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলে,
তাহা বলিতে পারে না। দেখো কথা কহিছে, এ কোথাও কোনো বা ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। মানে ভদ্র সমাজে কেউ মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলো, কোনো ছেলের বাবা সেটা মানতে চাইতো না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। মানে এই ধরনের একটি ব্যঙ্গ লেখক করছেন যে গায়ের লোক মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সুবিধা আদায় করে নিচ্ছে, কিন্তু মৃত্যুঞ্জয়কে আসলে কেউ ভদ্র সমাজে তুলছে না, এবং এই ধরনের একটি সুনাম বলে লেখক ব্যঙ্গ করছেন। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি যে খুড়া, সে খুড়াও কি করেছে, খুড়ো আমরা দেখব যে বলছে যে এই যে আম বাগান, যে 20-25 বিঘা আম বাগান সে লিজ দেয়, সেখানেও অর্ধেকটা খুড়ো মালিক। মানে কিভাবে ভোগ করবে, কিভাবে দখল করবে, সেই চেষ্টায় সবসময় রত। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নেই। একদিন শোনা গেল সে মরো প্রায় মারা যাচ্ছে এমন অবস্থা। আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া, এবং তাহার মেয়ে বিলাসী, আমরা গল্পের নায়িকা চরিত্রটি পেলাম, যে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এই যাত্রা ফিরাইয়া আনিয়াছে। মালোপাড়া কিন্তু ভদ্র সমাজ থেকে দূরে থাকে। মালোপাড়ার মালোরা মূলত তাদের জীবিকা অর্জনের প্রধান উপায় হচ্ছে সাপের খেলা দেখানো। রাস্তাঘাটে তোমরা যে সাপের খেলা দেখো, সেটা হচ্ছে তাদেরকে মালো বলা হয়, যে সাপের ওঝা। কাউকে সাপে কামড় দিয়েছে, ওঝা, কোথাও সাপ ধরতে যাওয়া, সাপের খেলা দেখানো, এগুলোই হচ্ছে, এগুলোর বিনিময়ে তারা যে পয়সা পায়, এটাই হচ্ছে তাদের জীবিকা অর্জনের উপায়। এবং এই মালোপাড়ার মেয়ের নাম হচ্ছে বুড়ো মালো, যে তার মেয়ে, একমাত্র মেয়ে বিলাসী মৃত্যুঞ্জয়কে রাত দিন সেবা করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্বয় করিয়াছি। মানে কি, অনেকদিন কি হয়েছে, এই মৃত্যুঞ্জয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের খাবার সেই দোকান থেকে কিনে খাইয়েছে, মৃত্যুঞ্জয় পয়সা দিয়েছে। ফলে সে নেড়া কি ভাবছে, নিজের বিবেকবোধ থেকে একবার এক নজর মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছে। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া কেন যায়? অন্ধকারে লুকিয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গায়ের লোক তো আসলে পছন্দ করে না, সেজন্য। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়ো বাড়িতে প্রাচীরের বালাই নাই, উঁচু উঁচু প্রাচীর। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, একটি প্রদীপের ব্যবস্থা। আর ঠিক সম্মুখেই তক্তপোষের ওপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। একটি তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই, তবে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই, সে কেবল ওই মেয়েটির জোরে। মানে যমরাজ বলতে কি, এখানে মৃত্যুকে বোঝানো হচ্ছে। ধর্মরাজ বলছে কি, যে মৃত্যু নিশ্চিত মৃত্যু ছিল, যে কঙ্কালসার যে দেহ দেখেছে মৃত্যুঞ্জয়ের, কিন্তু ভাবছে কি, পাশে যে বসে আছে মেয়েটি, সেই মেয়েটির অক্লান্ত সেবার কারণে এই মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত বেঁচে গেছে। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল, আকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারলাম না। ভালো করে তাকিয়ে দেখলো কি 18 বছর বয়স না 28 বছর বয়স, বোঝা যায় না। কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শৈলে আর কিছু নাই। মানে এত পরিমাণ পরিশ্রম করতে হয়েছে মৃত্যুঞ্জয়কে, যে পরিমাণ সেবা তাকে দিতে হয়েছে, রাত জেগে থেকে সেবা শুশ্রূষা করতে করতে তার আসলে নিজের কি শরীরে আর কিছু অবশিষ্ট নাই। তারপরে একটি লাইন আছে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। মানে নতুন তাজা ফুল গাছ থেকে পারলে যতটা সতেজ থাকে, আমরা যখন নাকি সেই ফুলটি এনে ফুলদানিতে পানি দিয়ে ভিজিয়ে কয়েকদিন রাখি, তাহলে কি হয়, যে ফুলের তাজাটা দেখলেই বোঝা যায় এটা বাসি ফুল, এবং এটাতে হাত লাগলে কি ঝরে পড়তে পারে। ঠিক তেমন অবস্থা হয়েছে মেয়েটির। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে নেড়া? এতক্ষণ পরে নেড়া নামটি কিন্তু উচ্চারিত হয়েছে, যে গল্প কথক। বলিলাম হুঁ। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় 2-4টি কথায় যাহা কহিল, তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। প্রায় 1.5 মাস ধরে কি সে বিছানায় শুইয়াছে। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। মাঝখানে আবার 10-15 দিন পুরো অজ্ঞান ছিল, মানে সেন্স ছিল না। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে।
মানে অবস্থা দেখো যে কি পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিল। এবং যদিচ এখনো সে বিছানা ছাড়িয়ে উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই, তার সেই বিপদটা কেটে গেছে, ডাক্তার বলেছে। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইল এটা বুঝিলাম। আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছে, সে কত বড় গুরুভার। মানে যেখানে তার জ্ঞাতি খুঁড়ে আসে না, এলাকার কোনো লোক এসে থাকে সেবা শুশ্রূষা করছে না, তার খোঁজ খবরটি পর্যন্ত নেয় না, সেই 20-25 বিঘা বাগানের ভেতরে এই পোড়ো বাড়িতে একা মেয়েটি যে সাহসের পরিচয় দিচ্ছে আর যে পরিমাণ সেবা শুশ্রূষা করেছে, সেটা কি অত্যন্ত গুরুভার। সকলে এই ভার নেয় না। আচ্ছা, দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিচ সেদিন পায়নি, যে মেয়েটি এই কাজটি করেছে তার পরিচয় সেদিন নেড়া পায়নি, কিন্তু আরেক দিন পেয়েছিল। ফেরার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার কাছে, আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসলো। মানে রাস্তার কাছাকাছি প্রাচীর ভাঙা যে প্রাচীর, সে প্রাচীর পর্যন্ত এসছে। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? মানে ন্যাড়াকে রাস্তা পর্যন্ত দিয়ে আসবে কিনা। বড় বড় আম গাছ, সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পুরো বাড়ি অন্ধকার এবং বিশাল, 20-25 বিঘা তো অনেক বড়। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না, অন্ধকারের মধ্যে নিজের হাতটা পর্যন্ত দেখতে পাচ্ছে না। বললাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। মানে যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপটা, যে আলোটা দিতে বলেছে, সে প্রদীপটা আমার হাতে দিয়ে তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? তখন কি ন্যাড়া যেহেতু ছেলে, সে ভাবছে কি যে মেয়ে মানুষ আমাকে বলছে ভয় করবে না তো, সুতরাং মনে ভয় থাকলেও সে কি বলেছে, না, ভয় করবে না। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। মেয়েটি আবার কি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিয়াছিল। মানে সে যখন ন্যাড়া যখন একা হাঁটা শুরু করেছে, এই পুরো বাগান পার হবে, তখন সে বুঝতে পেরেছে যে মেয়েটি কেন আসলে উদ্বিগ্ন হয়েছিল। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কি কম না। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয় ভয় করিতে হইত, কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল। আচ্ছা, দেখো যে এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয় ভয় করিতে হইতো, কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। মানে মৃত্যুঞ্জয়ের মনে হচ্ছে কি, যে যেহেতু মেয়েটি একাই বাড়িতে থাকছে এত অন্ধকারের মধ্যে, পরক্ষণেই কি মেয়েটির কথা ভাবতে ভাবতেই সে আসলে নিজে ভয় পাওয়ার আর সময়টা পায়নি। কেবল মনে হইতে লাগিল, একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। ন্যাড়ার প্রতি মুহূর্তে মনে হচ্ছে কি যে কোনো সময় মারা যেতে পারে এমন একটি রোগীকে যে সেবা দিয়েছে, তেমন একটি রোগীকে নিয়ে একটি এরকম পোড়ো বাড়িতে থাকা কত কঠিন। এবং পরক্ষণেই ন্যাড়ার একটি গল্প মনে পড়েছে, তার আত্মীয়, বাস্তব ঘটনা তার মনে পড়ে গেছে। এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলেপুলে চাকর বাকর নাই। এক আত্মীয়ের বাড়িতে ন্যাড়া উপস্থিত ছিল মৃত্যুকালে, এবং সে বাড়িতে কোনো ছেলেপুলে চাকর বাকর নাই। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায়।
মানে মৃত হাজবেন্ড যখন মারা গেছে, মহিলা সদ্য বিধবা মহিলা এমনভাবে চিরাচিরি করছে যেন তারও কি মৃত্যু নিশ্চিত, মানে প্রাণ এখনই প্রাণ চলে যাবে। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি? সহমরণ মানে ওই যে সতীদাহর মতো ব্যাপার। তার যে আর তিলার্ধ বাঁচিতে স্বাদ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? আর এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণে জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনই কত কি, মানে স্ত্রী শুরুর দিকে বলছে কি সে সহমরণে যেতে চায়, গায়ের লোক যদি তাকে গোপনে জঙ্গলের মধ্যে স্বামীর সাথে দাহ করে দেয় তাহলে পুলিশে জানবে না, কোনো প্রবলেম হবে না। ততদিনে কি সতীদাহ প্রথা অলরেডি বিলোপ হয়ে গেছে, আইন করে বিলুপ্ত করা হয়েছে। আচ্ছা, তারপরে বলছে এমনই কত কি, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তাহার কান্না শুনিলেই চলে না। পাড়ায় খবর দেয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই, কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন। মানে যেই মুহূর্তে শুনেছে ন্যাড়া বাইরে যাবে জিনিসপত্র জোগাড় করতে, তখনই কি সে একেবারে অস্থির হয়ে উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হবার তো সে তো হইয়াছে, আর বাইরে গিয়া কি হইবে, রাতটা কাটুক না। মানে মেয়েটি এতক্ষণ বলেছে সে সহমরণে চলে যেতে পারে, এত পরিমাণ সাহসী, কিন্তু এখন শুধুমাত্র ঘর থেকে নেরা বাইরে যাবে, একা বাড়িতে সে তার নিজের হাজবেন্ড মারা গেছে সেখানে একা বসে রাত কাটাতে পারবে না। ভয়ে সে কি বলছে যে যা হবার তা হয়েছে, বাইরে গিয়ে লাভ নাই, রাতটা অন্তত কাটুক। বলিলাম অনেক কাজ না গেলেই যে নয়। তিনি বলিলেন হোক কাজ, তুমি বসো। ন্যাড়াকে কি কোনোভাবেই বাইরে যেতে দিচ্ছে না। ন্যাড়া কি ভাবছে যে মৃত্যুঞ্জয় এরকম শয্যাশায়ী অবস্থায় মেয়েটি তাহলে একা, যে নাকি তার কি কোনো বিবাহিত স্ত্রী নয়, অন্যের মেয়ে, সে কিভাবে রাত দিন সেবা শুশ্রূষা করছে। এদিকে বিবাহিত স্ত্রীও লোকেও কি পারে না যে মৃত হাজবেন্ডকে একা বাড়িতে রেখে একা থাকতে পারে না। বলিলাম বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রেই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। এতক্ষণ একেবারে সহমরণে চলে যাবে, কিন্তু এখন কি একা বাড়িতে থাকতে পারবে না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর সংসার একাকে ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য সহিবে না। মানে স্বামীর সাথে 25 বছর একসাথে ঘর সংসার করেছে, কিন্তু স্বামী যখন মারা গেছে তার মৃত্যুটা সহ্য করতে পারছে, কিন্তু তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে একা 5 মিনিট পাহারা দিতে পারবে না, সইবে না। বুক যদি কিছুতে ফাটে তো সেই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, মৃত স্বামীর কাছে একা যদি থাকে তাহলেই কেবল তার মুখ ফেটে কি মারা যেতে পারে, এমন একটা অবস্থা। কিন্তু দুঃখটা তার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নয়, কিংবা তাহা খাঁটি নয়। এগুলো বলছে কি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও তার কোনো সন্ধান পায় না। দেখবে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে 100 বছর সংসার করলেও কি বলছে কি, যে একসাথে থাকলেও হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে ভালো করে চিনতে পারে না। কিন্তু সহসা যে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর নেয় নাই। সে যে ন্যাড়া গিয়েছিল, মাঝখানে তার আত্মীয়ের গল্প করেছে, তারপরে কি যে মাস 2 হয়ে গেছে, মৃত্যুঞ্জয়ের আর কোনো খবর সে নেয়নি। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, মানে রেলগাড়িতে পথে যেতে যেতে জানালা দিয়ে দেখা, তাহারা হয়তো সবিষয়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর তার খবরই নাই। মানে এত বড় একটা অসুখ, কঙ্কালসার মৃত্যুঞ্জয়কে দেখে তাকে আর 2 মাস ধরে দেখতে না যাওয়া, এমন কাজ কেউ করতে পারে? তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এই শুধু সম্ভব নয়, এই
হইয়া থাকে, মানে পল্লীগ্রাম এমনই হয়ে থাকে। একজনের বিপদে পাড়াশুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহার সত্য যুগের পল্লীগ্রামে ছিল কি না। সত্য যুগ বলতে আমরা জানি যে সনাতন ধর্মের 4টি যুগ, এর মধ্যে প্রথম যুগকে সত্য যুগ বলা হয়, যে যুগে অন্যায় অনাচার অসত্য এই ধরনের বিষয়গুলো ছিল না। বলছে কি যে যারা নাকি ধারণা করে থাকেন যে পল্লী সমাজে কেউ অসুস্থ হলে কি গ্রাম শুদ্ধ সবাই কি তার সেবা শুশ্রূষা করার জন্য এগিয়ে আসেন, এই কথা সত্য যুগে, মানে সেই সনাতন ধর্ম বলছে কি প্রথম যে যুগ ছিল, যে যুগে অনাচার অন্যায় অধর্ম ছিল না, সেই সময়ে থাকতে পারে। কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। কিন্তু একালে কেউ কারো সেবা শুশ্রূষা করার জন্য এমন অস্থির ব্যাকুল হতে দেখেনি। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে যে বাঁচিয়ে আছে এ ঠিক। মানে যেহেতু তার মৃত্যুর খবর পাওয়া যায়নি, মারা গেলে খবর পাওয়া যেত, অতএব কি সে বেঁচে আছে এ কথা কি একদম ঠিক। এমনই সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়ো তোল পার করিয়া বেড়াইতেছেন যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। রসাতল মানে একেবারে উচ্ছনে গেছে, অধপাতে গেছে। খুড়ো কি করছে যে পুরো গ্রাম শুদ্ধ, খুড়োর কিন্তু একটা মতলব আছে। মতলব কি যে মৃত্যুঞ্জয় আগেই বলতো যে মৃত্যুঞ্জয় সে বাগানের অর্ধেকের মালিক হচ্ছে এই খুড়ো, তার যে জ্ঞাতি চাচা আসে, সেই চাচা কি বলছে এখন গেল গেল গ্রামটা একেবারে রসাতলে গেছে। কেন? একটা খবর রটিয়ে দিয়ে মৃত্যুঞ্জয়কে যদি গ্রাম ছাড়া করা যায় তাহলে কি করতে পারবে, সেই আমবাগানটা নিজে দখলে নিয়ে নিতে পারবে। নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর মুখ বাহির করিবার জো রহিল না, মানে একেবারে সম্ভ্রান্ত বলে যে মুখ দেখানোর আর জো নাই। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরে মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। একটা সাপুরে মেয়ে বলতে আমরা কাকে বুঝছি? সেই বিলাসীকে সে বিয়ে করেছে। অকাল কুষ্মাণ্ড কি অপদার্থ, আমরা সংকোচনে পড়েছি। সে কি করেছে? একটি সাপুরে মেয়ে বিলাসীকে যে বিয়ে করেছে সেটি, যে মেয়েটি তাকে রাত দিন সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছে, সে মেয়েটিকে বিয়ে করেছে। যখন অসুস্থ ছিল তখন সেবা নিয়েছে, তার হাতের ভাত খেয়েছে, তার সেবা শুশ্রূষা নিতে পেরেছে, তখন যেমন প্রবলেম হয়নি, কিন্তু বিয়ে করা থেকে একেবারে জাত চলে গেছে। আর শুধু নিকা নয়, নিকা বিষয়টা আমরা জানি যে বিয়ে, এবং কেউ কেউ বলে থাকে যে এটা দ্বিতীয়বার বিয়ে করাটা কেউ বোঝায়। আচ্ছা, তাও না হয় চুলায় যাক, তার হাতে ভাত পর্যন্ত খাইয়েছে, মানে নিকা মানে বিয়ে করেছে সেটা কোনো ব্যাপার না, তার চেয়েও না সেটা না হয় ক্ষমা করা যাবে, কিন্তু সেই সাপুরি মেয়েটির হাতে ভাত পর্যন্ত খেয়েছে। ভাত খেয়েছে মানে খুবই অন্যায় কাজ, একেবারে যে যে বংশমর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়। করলা হরিপুরের সমাজ একথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি। মানে খুড়ো এতদিনে যে মৃত্যুঞ্জয় মারা যাচ্ছে এই বিষয়ে খুড়োর কোনো মাথা ব্যথা নাই, মারা গেলেই বরং বাগানটা দখল করতে পারে। কিন্তু যখন সেভাবে কার্য উদ্ধার হয়নি, এখন যে মেয়েটি রাত দিন সেবা শুশ্রূষা করেছে বিনিময়ে কি করেছে আমরা দেখবো যে মৃত্যুঞ্জয় তাকে বিয়ে করে নিয়েছে। সে বুঝেছে যে এই মেয়েটি হয়তো তার সাথে সংসার করার জন্য উপযুক্ত। এখন যখন বিয়ে করে ফেলেছে তখন একটা অপবাদ দিয়ে গ্রামের বাহির করে দেয়াই হচ্ছে খুড়োর কাজ। এই জন্য খুড়ো কি করছে যে একটা ঘটনাটা রটিয়ে দিচ্ছে সবার কাছে। তখন ছেলে বুড়ো সকলেরই মুখেই ওই এক কথা, এ হইল কি? কলি কি সত্যি উল্টাইতে বসিল? কলিকাল বলতে আমরা জানবো যে ওই যে 4টা যুগ বলেছি, প্রথমটা সত্য যুগ আর শেষ যুগ যেটা নাকি কলিকাল, যে কালে কি আছে সকল প্রকার অন্যায় অনাচার সবকিছু অধর্ম সব ঘুরতে থাকবে, সেই বিষয়। খুড়া বলিয়া বেড়াইতে লাগিল, এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তো মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সময় তিনি সেবা শুশ্রূষা করতে আসেন নাই কেন? তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে, নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো, মানে নিজের আপন ভাইপো। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তিনি আসলে কি লোকের কাছে বলে বেড়াচ্ছেন, নিজের সাফাই গেছেন একই সাথে যে নিজের আপন ভাইপো ভাতিজা, তাকে কি নিজের কাছে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করতে পারতেন, কিন্তু তিনি আসলে দেখছিলেন কি তামাশা। এই পুরোটাই হচ্ছে লোক দেখানো কথা। তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না?
তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই, এই জন্যই সে আসলে মৃত্যুঞ্জয়ের সেবা করে নেই, এই কথাই লোকের কাছে সে বলে বেড়াচ্ছে। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে। শুধুমাত্র মৃত্যুর বংশের নাম ডুবে যায় না, সেই সাথে গায়ের লোককে তো এক করতে হবে, মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে দাঁড় করাতে হবে। ফলে সে বলছে কি যে গ্রাম ডুবিয়া যায়, একেবারে উচ্ছনে চলে যাচ্ছে গ্রাম। আচ্ছা, পুরো গ্রাম নিয়ে যেহেতু নামতে হবে মৃত্যুঞ্জয়কে তাড়ানোর জন্য, সেজন্য বলছে কি গ্রাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে, মৃত্যুর বংশ ডুবে যায় গ্রামের মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। সেই যে বদন মানে কি মুখ, সেই যে মুখ পুড়ে যায় বলেছে, সেই মুখ যেন পুড়ে না যায় সেই জন্য 10-12 জন কি করেছে, খুড়োর সাথে সাথে যাচ্ছে। মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গড়িতেছে, মানে রুটি বানাচ্ছে। অকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে উঠানোর উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ নীলবর্ণ, এতগুলি লোককে উঠানোর পর দেখিয়া ভয় নীলবর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য জগতের কোনো খুড়ো কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে, বলা বাহুল্য কোনো খুড়ো কোনো চাচা কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করে না, মানে প্রচুর অশ্রাব্য গালিগালাজ করছে সেই মেয়েটিকে। সে এমনই যে মেয়েটি হীন সাপুরি মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। ব্যাপারটা এমনই যে সে যে নিচু সম্প্রদায়, সে যে সাপুরির মেয়ে, তবুও এই ধরনের অশ্রাব্য গালিগালাজ কি সে সইতে পারল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো, মানে আমার বাবা এই বাবুর সাথে আমাকে বিয়ে দিয়েছে, সেটা কি জানো? তুমি তাহলে আমাকে বকা দিচ্ছ, গালি দিচ্ছ কেন? খুড়া বলিলেন তবে রে ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল, একেবারে মারধর। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের যে সে সুযোগ ঘটিল না তাহারও নিশ্চেষ্ট হইয়া রহিল না, মানে সবাইকে তার মেয়েটিকে মারধর করছে। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রচনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। মানে সে যে পুরুষ জাতি এবং একটি অনাচারকে দেখাতে এসছে, সেজন্য দেখবো যে অনাচারের বিরুদ্ধে লড়তে এসেছে, সেজন্য তারা নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে না। তারা কি করছে যে শেষ পর্যন্ত মেয়েটির গায়ে হাত তুলেছে। যারা পারেনি, সুযোগ পাচ্ছে না, তারাও কি চুপচাপ বসে নাই, চেষ্টা করে যাচ্ছে মেয়েটিকে কিভাবে মারধর করা যায়। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি শ্লেষ্ঠ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। বিলাত মানে কি বাইরের দেশে, বিদেশে কথা বলা হচ্ছে, বাইরে শুনেছে কি যে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার বলছে। আসলে কি, আসলে তো বিষয়টা কুসংস্কার না, লেখক ব্যঙ্গ অর্থে বলছেন যে স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলে তার গায়ে হাত তুলতে নেই।
এ আবার একটা কি কথা, সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না, সনাতন ধর্ম এই সংস্কার মানছে না। আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, মানে যারই গায়ে জোর নাই, সে পুরুষ হোক স্ত্রী হোক তার গায়ে কি হাত তোলা যায়, তা সে নরনারী যাই হোক না কেন। আচ্ছা, মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপরে একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়ায় লইয়া চলিলাম, তখন মিনিত করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। মৃত্যুঞ্জয় কি তখনও উঠে বসে খেতে, নিজের খাবার নিজে প্রস্তুত করে খেতে পারে না। খুড়ো কিন্তু তার খাওয়ানোর দায়িত্ব নেয়নি, কিন্তু সে মেয়েটিকে ঠিকই গ্রামের বাইরে টেনে হিঁচড়ে মারধর করে ফেলে দিয়ে এসেছে। মেয়েটি দেখো যেতে যেতেও কিন্তু মৃত্যুঞ্জয়ের প্রতি তার যে দায়িত্ব, সে বোধটুকু কিন্তু তার আছে। সে বলছে কি, অন্তত আমাকে একটিবারের জন্য ছাড়ো, সেই রুটিগুলো ঘরে দিয়ে আসি, যেন রোগা মানুষ সারা রাত না খেয়ে থাকবে, সেজন্য খেতে পায়। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে শিকল টেনে দেয়া, মানে কি শিকল দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগলো। তাকে তো বন্দি ঘরের মধ্যে আটকানো, ফলে সে ঘরের মধ্যে কি করছে, পায়চারি করছে, শ্রাব্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। স্বদেশের মঙ্গল মানে কি, গ্রামের সেই যে উচ্ছন্নে চলে যাচ্ছে, গ্রামের মুখ পুড়ে যাচ্ছে, একেবারে মানুষ গ্রামের যে মুখ পুড়ে যাচ্ছে, সম্মান চলে যাচ্ছে, এরকম যে বিষয়, সেখানটা কি স্বদেশের মঙ্গলের জন্য তারা এই কাজটুকু করেছে। চলিলাম বলিতেছি, কেননা আমিও সবার সঙ্গে ছিলাম। এই ন্যাড়া কি সবার সঙ্গে ছিল, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়া দেয়াই উচিত, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সে কিছুতেই মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক, মানে গায়ের সকলে যে কাজ করে সেই জায়গায় কি আমার কথা থাক। আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মানে আপনারা এটা ভাববেন না, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এইসব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। বড়লোক যদি হয়, যার অর্থবিত্ত আছে, প্রভাব প্রতিপত্তি আছে, তাহলে আমরা কি করতে পারি, তার প্রতি আমরা অনেক উদার হই, মানে সে জায়গায় তো আসলে প্রভাব খাটাইতে পারি না, সে বিষয়টাই এখানে ইঙ্গিত দিচ্ছেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরে মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইয়া দিবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাওয়া। সে সাপুরে মেয়ে বিয়ে করতে পারবে, কিন্তু তার হাতে ভাত খেতে, নিচু জাতের হাতে কি ভাত খেতে পারবে না। হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশুয়ী, কিন্তু তাই বলিয়া ভাত, সে 2.5 মাসের রোগী হোক, শয্যাশুয়ী হোক, সে মৃত্যু পথযাত্রী হোক, কিন্তু তাই বলে কি সেই নিচু জাতের মেয়ের হাতে ভাত খাওয়াই হচ্ছে অন্যায়। লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়। লেখক ব্যঙ্গ করে বলছেন যে লুচি খাচ্ছে না, পাঁঠার মাংস খাচ্ছে না, আর সন্দেশ খাচ্ছে না, ভাতই খেয়ে ফেললো একেবারে। ভাত খাওয়া যে অন্য পাপ, ভাত খাওয়া কি অন্য মানে কি ভাতই অন্য পাপ, সে তো আর সত্যই মাপ করা যায় না। তা নইলে পল্লী গায়ের লোক সংকীর্ণ চিত্ত নয়, পল্লী গায়ের লোক উদার। 4 ক্রোশ হাঁটিয়া বিদ্যা যে ছেলের পেটে, তাহারই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। মানে কি লেখক এখানে শিক্ষার অন্ধকার দিকগুলোর কথা বলছেন, যে শিক্ষার পর্যাপ্ত জ্ঞান আহরণ করা থেকে যে বঞ্চিত হচ্ছে তারা যে শুধুমাত্র যাতায়াতেই তাদের সমস্ত সময় ব্যয় হয়ে যাচ্ছে, প্রকৃত শিক্ষা যে তারা পাচ্ছে না। এরাই যে এক সময় আবার কি হয়, সমাজের মাথা হয়ে বসে, সমাজের মহাজন হয়ে ওঠে।
দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। লেখক ব্যঙ্গ করছেন যে সংকীর্ণতা তাদের মধ্যে আসলে কি করে আসবে। এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর দুই কাশিবাস করিয়া, মানে একটা উদাহরণ সাথে দিচ্ছে কি, প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মানে মারা গেছেন, স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ, বিধবা ছেলের বউ মনের বৈরাগ্যে, মনের মধ্যে যে বৈরাগ্য মানে মনে মনে স্থির করেছে যে 2 বছর সে কি ছিল, কাশিতে গিয়ে বাস করেছে। যখন ফিরে আসলেন তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে সেখান হইতে ফিরিয়া আনিয়াছেন, সেটা কাশি বটে। ছোটবাবু কি মানে ছোট দেবর, তার যে দেবর ছিল এই মহিলার, সেই দেবর কি করেছে, তাকে কাশি থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। কারণ কি, এই স্ত্রীলোকটি তার বড় ভাইয়ের সম্পত্তি ভাগিদার। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক উদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা, মানে এই যে একটা রটনা আছে গ্রামের মধ্যে, সেই কথা ঢাকার জন্য বারোয়ারি পূজাতে কি দিয়েছে, 200 টাকা দান করেছে। 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্যালাস দিয়া বিদায় করিলেন তখন ধন্য ধন্য পড়িয়া গেল। মানে কি, এই ছোটবাবুই যখন তার বিধবা ভাইয়ের বৌঠানকে নিয়ে এসছে কাশি থেকে, তখন গ্রামের লোকজনের মধ্যে কানাকানি পড়ে গিয়েছিল কি, যে সম্পত্তির লোভেই আসলে তাকে নিয়ে আসা হয়েছে। এই কথা, এই ধরনের একটি বদনাম ঢাকার জন্য কি করতে হয়েছে, বারোয়ারি পূজাতে 200 টাকা দান, 5 গ্রামের কিছু ব্রাহ্মণকে এনে উত্তম ফলাহারের সাথে খাবারের ব্যবস্থা, আর বিদায়ের সময় একটা করে কাঁসার গ্যালাস, মানে কি আমরা এটা কি বলতে পারি, এক ধরনের উপঢৌকন, মানে জিনিসপত্র দিয়ে মুখ বন্ধ করে দেয়া। যখন নাকি করে দিয়েছে, সাথে সাথে পুরো গায়ের লোকেরা কি ধন্য ধন্য করে ফেলছে, তাহার সকল অপরাধ কি মাফ। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? তারা একই সাথে দেশ ও দশের মঙ্গল কামনা করছে এবং তার প্রত্যাশা করছে কি, যারা বড়লোক, যাদের পয়সা আছে, তারা মাসে মাসে এমন একটা অনুষ্ঠানের আয়োজন কেন করে না। মৃত্যুঞ্জয় যেহেতু প্রচুর পয়সা নেই এবং মৃত্যুঞ্জয় যেহেতু গ্রামের লোকদের এই ধরনের কোনো পয়সা পাতি বা পূজা অর্চনাতে দান দক্ষিণা করে সকলে এই ধরনের একটা কাজ করছে না, ফলে কি হয়েছে, মৃত্যুঞ্জয়টা আর কি তেমন নিন্দা কথা আর কি প্রশংসার স্তুতিতে পরিণত হচ্ছে না। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া অনেক পল্লীবাসীর দ্বারে স্তূপকার হইয়াছে উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছি। নেরা কি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। এই সকল কিছু ব্যঙ্গ অর্থে ব্যবহার করছেন। বছরখানেক গত হইয়াছে, প্রায় বছরখানেক গত চলে গেছে, 1 বছর মতো। মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু 24 বছর বয়সে সন্ন্যাসী জীবন লাভ করেছিলেন, পরবর্তীতে আবার কর্মজীবনে ফিরে আসেন। আচ্ছা, একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুঞ্জয় কি করেছে, তাকে যে সেই যে বিলাসীকে গ্রামের বাইরে নিয়ে ফেলে দিয়ে আসা হয়েছিল টেনে হিচড়ে মারধর করে, ফলে মৃত্যুঞ্জয় সেই তার আমবাগান ছেড়ে দিয়ে কি করেছে, বিলাসীর সাথে সে মালোপাড়ায় বাস করা শুরু করেছে। নেড়া একদিন তাকে কোথায় পেল, প্রায় বছরখানেক পরে সেই মালোপাড়ায় এক বাসার কুটিরের দরজা এখানে। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়। একেবারে মালোপাড়ার যে বেশ, সাপুরীদের যে বেশ, সেই বেশ ধারণ করেছে। কায়স্থের ছেলে 1 বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরোদস্তুর সাপুরে হইয়া গিয়েছে। জাত দিয়া মানে নিজের জাত বিসর্জন দিয়ে পুরোদস্তুর সাপুরে হয়ে গেছে।
মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। নিজের জাত বিসর্জন দিয়ে কত দ্রুত আরেকটি জাতের হয়ে উঠতে পারে, সেটা কি পুরো আশ্চর্যের ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। ব্রাহ্মণের ছেলে মেথরানীকে বিয়ে করে পুরো মেথর হয়ে উঠেছে, নিজের জাত কি বিসর্জন দিয়েছে, এমন কথা সবাই জানে। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখেছি। ডোম আসলে যারা নাকি মৃতদেহ সৎকারের কাজ করে তাদেরকে ডোম বলা হয়ে থাকে। সেটা কি বলছে যে সৎ ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাশ করে কি করতে দেখেছে, ডোমের মেয়েকে বিয়ে করে ডোম হইতে দেখেছে। এখনো সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে শুয়োর চড়ায়, মানে একেবারে যে তাদের যে পেশা সেই পেশা। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতে দেখেছে। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহারও সাধ্য বলে কোনো কালে সে কসাই ভিন্ন অন্য কিছু ছিল। সহস্তে গরু কাটে, এগুলো উদাহরণ হিসেবে দিচ্ছে, কিন্তু সকলে ওই একই হেতু। আমার তাই তো মনে হয়, এমন করে এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনি অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? বলছে কি, যে সকল নারীর কারণে এই ধরনের ছেলেরা কি নিজেদের জাত বিসর্জন দিয়ে নতুন একটি জাত অ্যাডপ্ট করে, খুব দ্রুত অন্য জাতি হয়ে যায় এবং সেই পেশা গ্রহণ করে, সেই সকল মেয়েরা কি চাইলে কি করতে পারে, তাদেরকে উপরের দিকেও টেনে তুলতে পারে। যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? মানে নারীটিরও কি সেক্ষেত্রে অবদান নাই? কিন্তু যাক, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব, এগুলো বাদ দিয়ে সে কি বলেছে দেখো। কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল মৃত্যুঞ্জয় কাকে, ন্যাড়াকে। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো, আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। ন্যাড়া কি করেছে, বিলাসীকে মারেনি। সেই যে মারামারি সময় তাকে মারধর করে গ্রামের বাইরে নিয়ে গেছে, তখন কিন্তু বিলাসী কি করেছে, ন্যাড়া তাকে বিলাসীকে মারেনি, বরং অন্যরা যেন মারতে না পারে সেই জন্য আগলে দাঁড়িয়েছে। আজকে এ পর্যন্তই পড়া থাকবে, আমরা হয়তো আরও একটি ক্লাস পড়াবো বিলাসী। আজকে মনে হয় আগামীকাল থেকেই তোমাদের হয়তো শীতকালীন ছুটি শুরু হয়ে যাবে। এই বছরের বাংলা ক্লাস মেবি আজকেই শেষ। তোমরা বাসায় পড়াশোনা করবে, তোমাদের সিলেবাসে যে পর্যন্ত গদ্য পদ্য নাটক উপন্যাস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে বন্ধের মধ্যে পড়বে। আর হচ্ছে যেটা বলার আছে, শীতকাল যেহেতু করোনার প্রকোপ বাড়ছে, তোমরা সবাই যথাসম্ভব চেষ্টা করবে বাসায় থাকার জন্য, স্বাস্থ্যবিধিটা মেনে চলবে। মানবীকে কোন লেখকের বই কিনতে বলেছে? আচ্ছা, আমার একটা কথা শোনো, সেটা হচ্ছে সাহিত্য পাঠ বলো, সহপাঠ বলো, এগুলো বোর্ডের একটা বই আছে, মোটা একটা বই, দেখবে যে প্রায় 30টা গদ্য 30টা পদ্যের বই, সেই বইটি কিনবে। তোমরা অনেকে গাইডের নাম জানতে চাও, আমরা কোনো প্রকার গাইডের নাম আমরা বলি না, কারণ হচ্ছে আমরা গাইড পড়তে বলি না, আমরা প্রথমেই বলি বইটা পড়ো ভালো করে। আর এই বাংলা সাহিত্য পাঠ বইটার আলাদা কোনো লেখকের বই নাই, বাজারে কিছু চটি বই পাওয়া যায়, সেগুলো ভালো না, তোমরা বোর্ডের মূল বইটাই কিনবে। মানবীকে কোন লেখকের বই পড়তে বলেছে? মানবিক বলো, ব্যবসায় শিক্ষা বলো, বিজ্ঞান, সকলের সাহিত্য পাঠ বই একটাই, আলাদা কোনো বই নাই। সায়েন্স আর্টস কমার্সের আলাদা কোনো বাংলা বই নাই, একটা বই 3টে গ্রুপেই পড়বে। আর সবাই ভালো থাকবে, বাসায় পড়াশোনাটা করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।